থেকে কে জিততে পারে সামনে, নুসরাত না আইএসএফ? অবশ্যই আইএসএফ। এখানে নুসরাত জাহান বরিশাল লোকসভায় আগামী 10 বছরও আশা করে জিততে পারবে না। তার কারণ আমরা দেখেছি আমাদের লোকসভার যে নুসরাত জাহান, আমাদের যিনি লোকসভায় প্রচুর ভোটে জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিল, কিন্তু যখন পার্লামেন্টে এনআরসি বা এনপিআর নামক বিলগুলো এসেছিল, তখন আমাদের নুসরাত জাহান বসিরহাটবাসীর হয়ে এখান একবারও প্রতিবাদ করেননি। বিগত দিনে আপনারা সবাই দেখছেন যে এই আমাদের ওনার লোকসভার আন্ডারে পড়ছে আমাদের সন্দেশখালীতে, যে মায়েদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে, দিনের পর দিন মায়েরা যেভাবে নির্যাতিতা ধর্ষিতা হচ্ছে, উনি একজন নারী এমপি, অর্থাৎ তারপরেও ওনাকে কোনো দিন আপনারা বা কোনো সোশ্যাল মিডিয়ায় উনি একটা মানে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন হয়নি বা কোনো এই বিষয়ে কোনো বার্তা উনি মানুষের জন্য দেননি। তাহলে উনি একজন মহিলা, যখন ওনারই লোকসভায় এই ধরনের মহিলার ওপর অকথ্য অত্যাচার চলছে, ওনার কি করা উচিত ছিল, ওনার কি ভূমিকা ছিল? আমি শুধু একা নয়, গোটা বসিরহাটবাসী মনে করছে নুসরাত জাহান একজন অ্যাজ এ এমপি হিসাবে ওনার যে নৈতিক দায়িত্ব ছিল, উনি বিগত 5 বছরে তার 1% পালন করেছে বলে আমাদের মনে হয় না। 2019 সালে একটা আব্বাস সিদ্দিকীর ভিডিও একটা ভাইরাল হয়েছেন, যিনি এই আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসের মূল যিনি বসে আছেন, তিনি বলেছিলেন যে এইসব মানুষকে ভোট দিও না। এই নুসরাত জাহানের বিরুদ্ধে বলেছিলেন, সেটা কি 5 বছর এটা মিলে যাচ্ছে? একদম সাধারণ মানুষ তখন আব্বাস ভাইজানের কথাটা প্রচুর মানুষ মনে প্রাণে নিয়েছিল, আর কিছু সংখ্যক মানুষ তারা আব্বাস ভাইজানের সেই কথাটা তখন ডিনাই করেছিল, কিন্তু তারা আজকে নিজের বিবেকের কাছে নিজের কাছে তারা খুব মানে দুঃখিত, মানে তারা অনুতপ্ত। বসিরহাটবাসী আব্বাস ভাইজানের ওই একটা কথার উপরে খুব অনুতপ্ত যে আমরা ভুল করেছিলাম। এখন মানুষ অনেক সতেজ হয়েছে, মানুষ খুব আপডেট মানুষ। এখন মানুষ জানছে যারা বসিরহাটবাসীর হয়ে পার্লামেন্টে কথা বলবে, যারা বসিরহাটবাসীর উন্নয়নের কথা বলবে, যারা বসিরহাটবাসীর শান্তি সম্প্রীতির কথা বলবে, মানুষ তাদেরকেই চাইছে। যা নুসরাত জাহান বসিরহাটবাসীর হয়ে কোনো কাজই করতে পারেনি, উনি একটা প্রমাণ দিক। আমি অন ক্যামেরা বলছি, উনি অন ক্যামেরা, ওনার হাতে অনেকগুলো মিডিয়া আছে, ওনার নিজস্ব মিডিয়া এসে উনি বলুক যে আমি বসিরহাটবাসীর জন্য এই কাজটা করেছি অ্যাজ আ এমপি হিসাবে। এই যে নুসরাত জাহান, অপরদিকে মিমি চক্রবর্তী, যিনি ভাঙড় এবং যাদবপুর লোকসভা, যিনি তিনি গত পরশু তিনি করে দিয়েছেন, মানে ইস্তফা দিয়েছেন। কি বলবেন? তিনি বলছেন আমি গালাগালি সহ্য করতে পারছি না। কি বলবেন এই ইস্তফা ভোটের মুখে, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আপনি নুসরাত বলুন আর মিম বলুন আর দেবকে বলুন, যতগুলো সেলিব্রিটি যারা এসছে, দেখুন রাজনৈতিক ম্যান যারা রাজনীতি করে, যারা মানে জন্ম থেকে রাজনীতির সঙ্গে সম্পর্ক আছে, যারা রাজনীতি করে জায়গায় এসেছে, তাদেরকে নির্বাচিত করুন, তারা মানুষের জন্য কাজ করতে পারবে। কিন্তু আমি মনে করি কোনো একজন সেলিব্রিটিকে কোনো একজনের হাত তার মাথার উপর দিয়ে তাকে একটা মানে আমি এমপি করি অথবা এমএলএ করি, কিন্তু তারা মানুষের হয়ে কাজ করবে এই আশাবাদী আমি না। কারণ তারা তো সেলিব্রিটি, তারা ওই নিয়ে ব্যস্ত থাকবে। আপনি দেখছেন বসিরহাটে যখন এমন দুর্দশা করুণ অবস্থা, তার মধ্যেও বসিরহাটের এমপি তিনি টিকটক করছেন, কারণ উনি ওটা করবেনই, ওনার তো কাজটা ওটা, উনি একজন সেলিব্রিটি, উনি একজন চলচ্চিত্র নায়িকা, সুতরাং ওনার ওইগুলো ওনার প্রফেশনাল, ওটাই ওনার জন্য সম্ভব। কিন্তু রাজনৈতিক ময়দানে সে সাধারণ মানুষের কাজ করা, মানুষের উপকার করা, মানুষের পাশে থাকা, এই এই অভিজ্ঞতাগুলো ওনাদের নেই। আর বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে তৃণমূল সরকার ক্ষমতা আছে, এদের একটাই নেত্রী, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। বাকি যেগুলো আছে তারা শুধু নির্দেশই মেনে চলে, তাদের নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো কিছু করার মতন সাধ্য নেই, তারা পারেও না, করেও না। উপর নির্দেশে সবসময় চলে, মানুষের কথায় তারা চলে না, তারা শুধুমাত্র মমতা ব্যানার্জির কথায় চলে। আমি মনে করি বহু অবিচার অত্যাচার হচ্ছে। আজকে দেখুন, ফাদার অফ ন্যাশনাল অফ ইন্ডিয়া আমাদের মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, 7টি জিনিস আমাদের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করে, তার মধ্যে একটি এডুকেশন উইদাউট ক্যারেক্টার, অর্থাৎ তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, সে শিক্ষিত হতে পারে, কিন্তু ক্যারেক্টার না থাকার কারণে কিন্তু শিক্ষিত সমাজ আজকে আমাদের ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দিচ্ছে। আজকে লক্ষ্য করে দেখুন,
শিক্ষিত ব্যক্তির অভাব নেই, শিক্ষিত ব্যক্তি রাস্তার ধারে ঘুরছে, তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষাগত যোগ্যতা, মেধা সমস্ত ছাত্রদেরকে খুন করা হচ্ছে কলেজে, ক্যাম্পাসে। দেখুন, প্রত্যেকটা শিক্ষিত সমাজকে আজকে একটা মুখ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। সেই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তৈরি করা ছাত্র সংগঠন, আনিস খানের নিজ হাতে তৈরি করা ছাত্র সংগঠন বলছে শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, সামাজিকতা, নৈতিকতা এবং সামাজিক জ্ঞানের সঙ্গে সঙ্গে শিক্ষিত হতে হবে। যার কারণে দ্বিতীয় দিন যেন আনিস খান না হতে হয়, স্বপ্নদীপ না হতে হয়, আর দ্বিতীয় দিন এই রকম শিক্ষা থাকার পরেও কলেজ ক্যাম্পাস থেকে তার মৃতদেহ ব্যাগে করে না পাওয়া যায়। এই সমস্ত কথা লক্ষ্য করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন বলি, সমস্ত সংগঠন আছে, একটা সময় তারা আওয়াজ তুলেছিল যে আনিস খান আমাদের, এমন সময় শাসক সরকারও বলেছিলেন যে আনিস খান আমাদেরই ছেলে। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত সংগঠন থাকার পরেও প্রত্যেকে রাজনৈতিক কারবারি, তারা রাজনৈতিক কারবার করতে মগ্ন যখন হয়ে গিয়েছে, আজকে স্টুডেন্ট ফ্রন্ট আমরা নতুন করে আবার আওয়াজ তুলছি। দেশে, গ্রামে, জঙ্গলে, মহলে, সব জায়গায় একটাই কথা বলছি, আনিস খান সহ স্বপ্নদীপ যাদের বিচার এখনো পর্যন্ত নীরবে অন্ধকারে কাঁদছে, সেই সমস্ত বিচার আমরা পাইয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন করতে হবে। আমরা সকলে একত্রিতবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব এবং শাসক সহ প্রত্যেকটি শ্রেণীকে বুঝিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি আন্দোলনের মধ্যে দিয়ে প্রত্যেকের বিচার ব্যবস্থা আমরা করে তাদের নির্দিষ্ট যারা খুনি তাদেরকে সামনে এনে তাদের শাস্তি দেওয়া হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ ইমতিয়াজকে। এরপর বক্তব্য রাখবেন স্টুডেন্টস ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার কনভেনর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র, চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়, যেখানে আপনারা জানেন উত্তর 24 পরগনার এক চালচোর নেতা, তিনি জেলে গেছেন, কিছুদিন আগে মন্ত্রিত্বও খুইয়েছেন। তার নেতৃত্বে এবং তার দলবলের নেতৃত্বে যে কলেজগুলোতে টিএমসিপির দৌরাত্ম্য, অন্য কোনো ছাত্র সংগঠনকে একটা শব্দ বলতে দেওয়া হয় না, সেরকমই উত্তর 24 পরগনার একটি কলেজ চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়। সেই চন্দ্রকেতুগড় স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র, শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র রুহুল আমিন ইসলাম, দেগঙ্গার স্টুডেন্টস ফ্রন্টের কনভেনর বক্তব্য রাখবেন।